আসসালামু আলাইকুম। আমি ইস্টাদ আইন অ্যালিস আমন্ত্রণ জানাচ্ছি গ্রিনফিল্ড অনলাইন স্কুল থেকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, বাড়িতে আছো, নিরাপদে আছো। আর বাড়িতে থেকে নিরাপদে থেকে যাতে পড়াশোনা করতে পারো সেজন্যই কিন্তু আমাদের আজকের এই ক্লাস। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আর সময় নষ্ট করব না, তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো এবং আমার সঙ্গে এই ক্লাসটা করো। আমি আজকে ক্লাস করাবো ক্লাস 10-এর বাংলা প্রথম পত্রের একটি কবিতা দিয়ে। তো আমরা শুরু করছি আমাদের আজকের কবিতা, জীবনানন্দ দাশের লেখা সেই দিন এই মাঠ। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা প্রথমে কবিতা পড়বার আগে আমরা কবি পরিচিতি সম্পর্কে জেনে নেব, কবি সম্পর্কে জেনে নেব। আমাদের কবি জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ সম্পর্কে বলা হয়ে থাকে বিমূঢ় যুগের বিভ্রান্ত কবি জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেছেন 1899 সালে বরিশাল জেলায়। তোমরা নিশ্চয়ই জানো আমাদের আরও একজন কবি কিন্তু এই 1899 সালে জন্মগ্রহণ করেছেন। তিনি হচ্ছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তো বন্ধুরা, আমাদের কবি জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করছেন বরিশাল জেলায় 1899 সালে। তার পিতার নাম সত্যনন্দন দাস এবং তার মাতা হচ্ছেন কুসুম কুমারী দাস। কুসুম কুমারী দাসও কিন্তু ছিলেন একজন স্বভাব কবি। তার আদর্শ ছেলে কবিতাটি আমাদের জন্য কিন্তু আদর্শ হয়েই রয়েছে। আর আমাদের দেশে কবে সেই ছেলে হবে, কথাই না বড় হয়ে কাজে পাওয়ার হবে। এই কবিতাটি লিখেছিলেন কবি জীবনানন্দ দাশের মা। কবি জীবনানন্দ দাশ কিন্তু লেখাপড়া করেছেন কলকাতার ব্রজমোহন কলেজ থেকে। স্কুল এবং কলেজ জীবন তিনি সেখানেই শেষ করেছেন এবং পরবর্তীতে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে অনার্স এবং 1921 সালে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন এবং সেখানেই কিছুকাল অধ্যাপনা করেছেন এবং সেখানে আরেকটি পত্রিকার সঙ্গে তিনি যুক্ত ছিলেন, স্বরাজ পত্রিকা, যার নাম ছিল। তো বন্ধুরা, কবি জীবনানন্দ দাশকে কিন্তু বলা হয় প্রকৃতির কবি, নিসর্গের কবি। অনেকগুলো উপাধিতে তাকে কিন্তু ভূষিত করা হয়েছে। তা আমরা এই যে তার যে অনেকগুলো উপাধি, এই উপাধিগুলোর মনে রাখার কিছু কৌশল যদি আমি তোমাদের শিখিয়ে দেই তাহলে তোমরা নিশ্চয়ই উপকৃত হবে। কারণ যে কোনো পরীক্ষায় যাওয়ার সময় তোমরা যদি এই উপাধিগুলো মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের ভালো কাজ হবে। আমি তোমাদের একটি টেকনিক শিখিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা দেখো, আমরা যদি একটি ছন্দ দিয়ে এই উপাধিগুলো মনে রাখবার চেষ্টা করব। যেমন রুনি পরে ধুতি। আচ্ছা, রুনি পরে ধুতি, এটা হচ্ছে রুনি পরে ধুতি। ধুতি এখানে হচ্ছে রুনির, রু নিলে আমরা বলি রূপসী বাংলার, রূপসী বাংলার কবি। নি হচ্ছে নিসর্গের কবি। তারপর যদি বলি পরে, এই পরে হচ্ছে আমরা যদি বলি প্রকৃতির কবি। ধুতির হচ্ছে, ধু হচ্ছে ধূসরতার কবি। আর তি হচ্ছে তিমির হননের কবি। তাহলে দেখো বন্ধুরা, আমরা যদি এই ছন্দ দিয়ে আমরা মনে রাখবো, রুতে হচ্ছে রূপসী বাংলার কবি, নিতে হচ্ছে নিসর্গের কবি, পরে হচ্ছে প্রকৃতির কবি,
এবং ধূত হচ্ছে ধূসরতার কবি এবং তিমি হচ্ছে তিমি হননের কবি। এই যে এই কতগুলো উপাধি কিন্তু কবি জীবনানন্দ দাশকে দেওয়া হয়েছে। তো আমরা মনে রাখার জন্য এই কৌশলটি অবলম্বন করলাম। এরপর আসো কবির কিছু কাব্যগ্রন্থ। কবি অনেকগুলো কাব্যগ্রন্থ, তার মধ্যে হচ্ছে ছড়া পালক, ধূসর পাণ্ডুলিপি, সাতটি তারার তিমি, এগুলো উল্লেখযোগ্য। সবচেয়ে দুঃখের বিষয় যে কবি মৃত্যুবরণ করেন একটি ট্রাম দুর্ঘটনার মাধ্যমে। তিনি কিন্তু 1954 সালে ট্রাম দুর্ঘটনায় কলকাতায় আহত হন। 14 অক্টোবর তিনি কি করেন? ট্রাম দুর্ঘটনায় আহত হন এবং 22 অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। তা আমাদের এই হচ্ছে কবি জীবনানন্দ দাশ, তার পরিচয়। কবি জীবনানন্দ দাশ প্রকৃতির কবি, নৈরাশ্যের কবি, ধূসরতার কবি। এই জীবনানন্দ দাশকে নিয়ে আমাদের আজকে এই কবিতা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কবির পরিচিতি সম্পর্কে জানলাম। এরপরে আমরা কবিতায় ফিরে যাব। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা এই কবিতাটি পাঠ করব। আমি আশা করছি তোমরাও সবাই আমার সঙ্গে এই কবিতাটি পড়বে। সেই দিন এই মাঠ, জীবনানন্দ দাশ। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তলে। সেদিনও দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ, পৃথিবীতে কবে আর ছয়। আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে। লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে, সোনার স্বপ্নের স্বাদ, পৃথিবীতে কবে আর ছড়ে। চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব। খেয়া নৌকোগুলো এসে লেগেছে চরের খুব কাছে। পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল। এশিয়ার ধুলো আজ ব্যাবিলন ছাই হয়ে আছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা কবিতাটি পড়ব এবং সেই সঙ্গে এর অর্থ জেনে নেব, প্রতিটি লাইনের অর্থ জেনে নেব। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তলে। সেদিনও দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ, পৃথিবীতে কবে আর ঝরে। আমি চলে যাব বলে। দেখো বন্ধুরা, এখানে কিন্তু কবি বলছে সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি। এখানে কোন দিনের কথা বলা হচ্ছে? তো আমরা যদি এই আমি চলে যাব বলে, কবি বলছেন আমি চলে যাব বলে, এই সেই দিন এই মাঠ বলতে কবি বোঝাচ্ছেন এই প্রকৃতি, এই পৃথিবী স্তব্ধ হয়ে যাবে না কো জানি। অর্থাৎ কবির মৃত্যুর জন্য কিন্তু এই প্রকৃতি, এই পৃথিবী স্তব্ধ হয়ে থাকবে না। এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ, পৃথিবীতে কবে আর ঝরে। অর্থাৎ কবির যখন মৃত্যু হবে, মৃত্যু মানুষের অবধারিত, আর এই কবির যখন মৃত্যু হবে, এই মৃত্যুর পর কিন্তু প্রকৃতি স্তব্ধ হয়ে থাকবে না। এই নদী নক্ষত্রের তলে তখনও মানুষ স্বপ্ন দেখবে। প্রকৃতি তার আপন নিয়মে তার রূপ, রস, গন্ধ, স্পর্শ এই সমস্ত কিছু দিয়ে কিন্তু মানুষের স্বপ্ন স্বাদকে কিন্তু টিকিয়ে রাখবে। তাই কবি বলছেন মানুষের মৃত্যু অবধারিত হলেও কিন্তু প্রকৃতির চলা কিন্তু অবিরল। প্রকৃতি তার আপন নিয়মে আপন গতিতেই চলবে। চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে। কবি বলছেন আমার মৃত্যুর পর কি চালতা ফুল আর শিশিরের জলে ভিজে নরম গন্ধের যে উন্মাদনা সৃষ্টি করে তা করবে না? লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে। লক্ষ্মী পেঁচার কণ্ঠে যে মঙ্গল বার্তার যে ধ্বনি প্রবাহিত হয় প্রাকৃতিক নিয়মে, তা কি কবির মৃত্যুর পর থেমে যাবে না? সোনার স্বপ্নের স্বাদ, পৃথিবীতে কবে আর ঝরে।
মানুষের মৃত্যু চিরন্তন, কিন্তু মানুষের স্বপ্নগুলো কিন্তু প্রতিনিয়তই থেকে যায়। আর এই প্রকৃতি কিন্তু প্রতিনিয়তই তার যে অপার সৌন্দর্য, তার যে অপার মহিমা, এই সমস্ত কিছু দিয়ে কিন্তু মানুষের মনকে চিরদিন ভরিয়ে রাখে। এই কথাগুলোই কিন্তু কবি বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলছেন। চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব, খেয়া নৌকোগুলো এসে লেগেছে চরের খুব কাছে। তাহলে বলছে চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব, অর্থাৎ এই যে জ্যোৎস্না স্নাত রাতে যে শান্ত আলো, ভিজে মাটির গন্ধ আর কলরবের মৃদু কলরবের যে সৌন্দর্য, এই সমস্ত কিছুকে কিন্তু কবি বারবার উপলব্ধি করছেন। খেয়া নৌকোগুলো এসে লেগেছে চরের খুব কাছে, অর্থাৎ এই যে খেয়া নৌকোগুলো মানুষের মৃত্যুর যে তুচ্ছতা, এর কিন্তু তার কাছে কোনো দাম নেই। সে কিন্তু আপন মহিমায় এই নদীতে নৌকা চলাচল করবে। শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব, এগুলো কিন্তু প্রাকৃতিক নিয়মে কিন্তু প্রবাহিত হতে থাকবে পৃথিবীতে। তারপরে কবি বলছেন পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল, অর্থাৎ পৃথিবীতে এই সমস্ত কিছুর গল্প, লক্ষ্মী পেঁচের গান, চালতা ফুলের শিশিরের গন্ধের ভেবে তার যে মৃদু গন্ধ, খেয়া নৌকোর সীমাহীন চলাচল, এই সমস্ত কিছু কিন্তু, এই সমস্ত গল্প কিন্তু পৃথিবীতে সবসময় চলবে। এশিরীয় ধুলো আজ ব্যাবিলন ছাই হয়ে আছে। দেখো বন্ধুরা, এখানে বলছে এশিরীয় ধুলো আজ, অর্থাৎ এই যে মানুষের গোড়া যে সভ্যতা, এশিরীয় সভ্যতা, ব্যাবিলনের সভ্যতা, এই সভ্যতা মানুষের সৃষ্টি যে সভ্যতা, এই সভ্যতা কিন্তু ধ্বংস হয়ে যায়। সভ্যতা কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আজ এশিরীয় সভ্যতা, ব্যাবিলনের সভ্যতা। কিন্তু মানুষের যে প্রকৃতির যে চলা, প্রকৃতির যে রূপ রস গন্ধ স্পর্শ, এগুলোর কিন্তু কোনো শেষ নেই, এগুলোর কিন্তু কোনো সীমা নেই। প্রকৃতিতে আপন নিয়মে এই সমস্ত কিছু দিয়ে মানুষের স্বপ্ন সাথে সবসময় কি করবে, মুগ্ধ করে রাখবে। এই কথাগুলোই কিন্তু কবি সেই দিন এই মাঠ কবিতাটির মধ্যে দিয়ে আমাদেরকে বলার চেষ্টা করেছেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা সেই দিন এই মাঠ কবিতাটি পড়লাম এবং এখান থেকে জানতে পারলাম মানুষের গড়া সভ্যতা সবসময় ধ্বংস হয়ে যায়, কিন্তু মানুষের তুচ্ছ মৃত্যু কিন্তু প্রকৃতিকে কখনোই দমাতে পারে না। প্রকৃতি কিন্তু তার আপন নিয়মে প্রবাহিত হতে থাকে, তার সৌন্দর্য দিয়ে, তার চপলতা দিয়ে, তার চঞ্চলতা দিয়ে সবসময় কিন্তু মানুষের মনকে ভরিয়ে রাখে। মানুষের তুচ্ছ মৃত্যু এই প্রকৃতিকে কখনোই আটকাতে পারে না। আমাদের কবি জীবনানন্দ দাশ সেই কথাগুলোই কিন্তু এই কবিতাটির মধ্যে দিয়ে তুলে ধরছেন। আর কবি জীবনানন্দ দাশ একজন প্রকৃতির কবি। প্রকৃতির লতা, গুল্ম, ফল, ফুল, এই সমস্ত কিছুই তাকে আলোড়িত করে। আর তাই কবি তার এই কবিতার মধ্যে দিয়ে এই সমস্ত কথাগুলো তুলে ধরেছেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কবি জীবনানন্দ দাশের এই কবিতা সম্পর্কে জানলাম এবং আমি তোমাদের এই কবিতার কিছু প্রশ্ন দিয়ে দিচ্ছি। আশা করছি তোমরা বাড়িতে থেকে নিরাপদে থেকে সুন্দর করে পড়াগুলো করে নেবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কবিতাটি পড়ে ফেলেছি এবং আজকে আমরা তোমাদের বাড়ির কিছু কাজ দেব, যেমনটি আমরা ক্লাসে দিয়ে থাকি। তো আজকে বাড়িটা হচ্ছে কবি পরিচিতি। তোমরা ক্লাসে পড়ে ভাবে কবি পরিচিতি থেকে বহু নির্বাচনী প্রশ্ন, অর্থাৎ জন্মসাল, মৃত্যুসাল, কত সালে কোথা থেকে পাশ করেছেন, বাবার নাম, মায়ের নাম, এগুলো কবিতা থেকেও নৈবেত্তিকগুলো পড়ে নেবে। আর দিচ্ছি অনুধাবনমূলক প্রশ্ন। 1 নাম্বার, আমি চলে যাব বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? খ নাম্বার, সোনার স্বপ্নের স্বাদ বলতে কি বোঝো, ব্যাখ্যা করো।
তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থেকো সবাই। আবার দেখা হবে পরবর্তী কোনো এক ক্লাসে। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।